আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে আমরা এই ক্লাসে আমি আলোচনা করব। সেট আমাদের একটি অতি সুপরিচিত শব্দ এবং মোবাইল সেট, ফোন সেট, সোফা সেট, টিভি সেট, নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার গণিত বইয়ের সেট এবং কাপ পিরিসের যে সেট আছে বা ডিনার সেট, এইগুলা সেটের মধ্যে অন্তর্ভুক্ত। এবং আমরা জানি যে প্রথম অধ্যায়ের মধ্যে আছে স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, এইগুলাই। এবং আধুনিক বিশ্বে সেটের ব্যাপক ব্যবহার রয়েছে। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সেট সম্পর্কে ধারণা দেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার এই সেটের ধারণা সেট তত্ত্ব বা সেট থিওরি নামে পরিচিত। আমরা সর্বপ্রথম আলোচনা করব সেট নিয়ে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো টপিকস: সেট ও সেটের প্রকারভেদ, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, বেন চিত্র, উপসেট। জন বেন আবিষ্কার করেছেন, জন বেনের নামে নামকরণ করা হয়েছে। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, ভেরি ইম্পর্টেন্ট। কার্তেসীয় গুণজ, অন্বয় ও ফাংশন, এখান থেকেই ফাংশনের যাত্রা শুরু। ডোমেন এবং রেঞ্জ, ফাংশনের লেখচিত্র। তাহলে সর্বপ্রথম সেটগুলাকে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা নামকরণ করা হয় এবং সেটের উপাদানগুলোকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর XYZ ইত্যাদি দ্বারা উপাদানগুলোকে নামকরণ করা হয় এবং সংখ্যা দ্বারাও সেটের উপাদানগুলোকে নামকরণ করা হয়। এবং গণিতের মধ্যে এই সেটের মধ্যে এর সেটের উপাদান থাকে, উপাদান বা এলিমেন্টস। সেটের উপাদানকে এলিমেন্টস বা এলিমেন্ট, এবং এটাকে বলে আবার বিলংস টু। সেটের এক একটি উপাদানকে বলে এলিমেন্টস বা বিলংস টু। মনে করো A = 1, 2, 3, 4 ইত্যাদি। একটি সেটের নামকরণ করা হয় ক্যাপিটাল লেটার দ্বারা, সেটের উপাদানকে স্মল লেটার দ্বারা ইংরেজি বর্ণমালার, অথবা এই সংখ্যাগুলো দ্বারা। এখন এই সেটের মধ্যে 1, 2, 3, 4 এক একটি সংখ্যা এক একটি সেটের উপাদান, এবং সেটের উপাদানগুলোকে কমা দ্বারা পৃথক করতে হয় এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। এজন্য সেট প্রকাশের দুইটি
পদ্ধতি রয়েছে। সেট প্রকাশের দুইটি পদ্ধতি রয়েছে। একটি হলো সেট তালিকা পদ্ধতি এবং আরেকটি হলো সেট গঠন পদ্ধতি। একটি হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি বা যাকে বলে রোস্টার মেথড বা টেবিউলার মেথড। এবং সেট তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে। সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। এই তালিকা পদ্ধতি মনে করো মানে যেমন এ বি সি একটি সেট। এই এ সেটের মধ্যে তার এই যে তিনটি উপাদান রয়েছে এ বি সি, প্রত্যেকটি উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। বা আমরা আরেকটি সেট বলতে পারি বি ইকুয়াল টু 2 4 6 8। আমরা আরেকটি সেট বলতে পারি নিলয়, তিশা। রোমান। এক একটি নাম এক এক সি সেটের এক একটি উপাদান। এবং 2 নম্বরে রয়েছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি বা সেট BUILDER বিল্ডার মেথড বা রুল মেথড। সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সাধারণ ধর্মের মাধ্যমে উল্লেখ থাকে। যেমন এ ইকুয়াল টু এক্স, যেন এক্স কি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট। বা আমরা বলতে পারি যে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন এবং বিজোড় সংখ্যার সেট এবং x less than equal 5, যেটার মধ্যে এই যে x belongs to n স্বাভাবিক সংখ্যার সেট, যেন এটাকে বলে যেন বা এরূপ যেন। সেট তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এবং আমরা জানি সেট তালিকা পদ্ধতি, মনে করো বা বইয়ের মধ্যে দেওয়া আছে ইকুয়াল টু 7 14 21 28। এ সেটের উপাদান 4টি, 7 14 21 28। এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে সমাধানে
সমাধানে এ সেটের উপাদান সমূহ, এ সেটের উপাদান সমূহ 7, 14, 21, 28। এখানে প্রত্যেকটি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। তাহলে লিখি, এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য এবং অর্থাৎ অর্থাৎ 7 এর গুণিতক এবং 28 থেকে বড় নয়। প্রথমত 7 দ্বারা বিভাজ্য, মানে 7 দ্বারা এই প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 0 বিভাজ্য। 7 এর গুণিতক 7 দ্বারা ভাগ করা যায় এবং কত থেকে বড় নয়? 28 থেকে বড় নয়। অতএব এই তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতি দ্বিতীয় সেটের দ্বিতীয় বন্ধনী x যেন x কি 7 এর গুণিতক, x এর মান 0 থেকে বড় এবং 28 থেকে ছোট অথবা 28 এর সমান। এটাই হলো সেট তালিকা পদ্ধতিতে থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। সাধারণ গণিত বইয়ের 2 নম্বর উদাহরণ। এবং আমরা আরো জানি যে সেট গঠন পদ্ধতি থেকেও সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। যেমন b = x যেন 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব সমাধান, এখানে 28 একে 28, 14 দুগুণে 28, 4 7 28, এগুলো আমরা বলতে পারি। অতএব 28 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। অতএব নির্ণয় সেট b = 1, 2, 4, 7, 14, 28 ছিল সেট গঠন পদ্ধতিতে। আমরা নির্ণয় করেছি তালিকা পদ্ধতিতে। আবারও বলছি, সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া থাকে, কিন্তু সেট তালিকা পদ্ধতিতে কোনো শর্ত দেওয়া থাকে না। এরপরে
আমরা দেখব উদাহরণ বইয়ে সাধারণ গণিত বইয়ের উদাহরণ 3 নম্বর রয়েছে, ঠিক তেমনইভাবে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কি এক্স যেন এক্স কি ধনাত্মক পূর্ণ সংখ্যার, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18, মানে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো প্রত্যেকটি এক্স এর মান এবং এই প্রত্যেকটি এক্স এর মান নিয়ে বর্গ করলে 18 থেকে বা 18 থেকে ছোট হবে। আমরা মনে করতে পারি সমাধান ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ 1 2 3 4 5, এই সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, এক্স এর মান 1 নিতে পারি, তারপরে স্কোয়ার, এক্স এর মান 1 নিতে পারি বা এক্স স্কোয়ার সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1, তারপরে স্কোয়ার 1, এর মানে এটি 18 থেকে ছোট, শর্ত মেনে নিয়েছে। এক্স স্কোয়ার সমান 2, এক্স স্কোয়ার 2, 2 স্কোয়ার মানে 2কে 2 বার গুণ করলে 4, তাও 18 থেকে ছোট। এক্স স্কোয়ার 3, এক্স স্কোয়ার সরি এক্স এর মান নিতে হবে, এক্স এর মান 3, তারপরে স্কোয়ার 9, তাও 18 থেকে ছোট। এক্স এর মান 4 নিতে হবে, এক্স স্কোয়ারের জায়গায় স্কোয়ার 16, 18, 4কে 2 বার গুণ করলে 16। এক্স সমান 5, এক্স স্কোয়ার 5 বলবে স্কোয়ার 25, নো, শর্ত মেনে নেয়নি। তাহলে কতক্ষণ পর্যন্ত হবে? এই এতটুকু পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি অতএব শর্তানুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ 1 2 3 4, 1 2 3 4, অতএব নির্ণয় সেট সি ইকুয়াল টু 1 2 3 4, এটি আনসার। এরপরে আমরা দেখব সসীম সংখ্যার সেট। সসীম সেট বা ফাইনাইট সেট।
যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন d = x y z, অথবা e = 3, 6, 9 ... 60, বা x যেন x মৌলিক সংখ্যা এবং 30 less than x less than 70, মানে x এর যে সকল মান নেব তা 30 থেকে বড় এবং 70 থেকে ছোট। এইগুলা হলো সসীম সেটের উপাদান, যে উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায়। এরপরে আমরা দেখব অসীম সেট। অসীম সেট ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন a = সেট গঠন পদ্ধতি x যেন x বিজোড় স্বাভাবিক সংখ্যা, বা বলা যায় স্বাভাবিক সংখ্যার সেট। 1, 2, 3, 4, 5 ... স্বাভাবিক সংখ্যার সেট বা পূর্ণ সংখ্যার সেট। -3, -2, -1, 0, 1, 1, 2, 3 এইগুলা পূর্ণ সংখ্যার সেট। এই সংখ্যাগুলা নির্ধারণ করে শেষ করা যায় না। এবং লাস্টে রয়েছে মূলদ সংখ্যার সেট কি = b/a। যদি কোনো ভগ্নাংশকে বা যদি কোনো সংখ্যাকে a/b/a আকারে প্রকাশ করা যায় এবং b এবং a পূর্ণ সংখ্যা হয়, b ≠ 0 হয়, তাহলে তাকে মূলদ সংখ্যার সেট বলে। এবং আমরা দেখি অসীম সংখ্যার সেট পরে ফাঁকা সেট। ফাঁকা সেট বা এমটি সেট। যে সেটের উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলে। যেমন x belongs to n, যেন 10 less than x less than 11। স্বাভাবিক সংখ্যার উপাদান x
এক্স এর এমন সংখ্যা নিতে হবে যা 10 থেকে বড় এবং 11 থেকে ছোট। তাহলে 10 11 আমরা জানি এই 10 এবং 11 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। বেন চিত্র। জন বেন 1834 থেকে 1923 সেটগুলোকে চিত্র বা ডায়াগ্রামে প্রকাশ করেন। এই আয়ত বা বৃত্ত বা ত্রিভুজের মাধ্যমে ব্যবহার করেন। এই আয়তকে ইউনিভার্সাল সেট। এর ভিতরে আরও দুটি সেট নেই, পি, এটা কিউ। এটা সার্বিক সেট আয়তটা, এই বৃত্তটা উপসেট সার্বিক সেটের সাপেক্ষে বা ত্রিভুজের মধ্যেও নির্ণয় করেন এবং তার নামানুসারে এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যার তার নামানুসারে জন বেনের নামানুসারে এগুলাকে বেন চিত্র বা বেন ডায়াগ্রাম বলা হয়। এরপর আমরা দেখব উপসেট। উপসেট বা সাবসেট। মনে করো a ইকুয়াল টু এর উপাদান এ ভি, তাহলে এই সেটের উপাদান প্রথমে এ ভি, তারপরে এ, তারপরে বি, আর আমরা জানি যে কোনো সেটের উপসেট ফাঁকা সেট বা অরি। একটি সেট থেকে একাধিক সেট পাওয়া গেছে। এজন্য কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, একটি সেট কি এ ভি এস সেট, এ সেট থেকে যতগুলি সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে উপসেট বলে এবং উপসেটকে প্রকাশের চিহ্ন এইটা। মনে করো পি ইকুয়াল টু 1 2 3, কিউ ইকুয়াল টু 1 3। এই জায়গায় পি আরেকটি পি কিউ, আর তাকে আমরা নিতে হবে 2 3, যে কোনো একটি নিলেই হবে। এই জায়গায় আমরা বলতে পারি কিউ সেট পি সেটের উপসেট। আবার বলতে পারি আর সেট পি সেটের উপসেট ধরে নিতে পারি। আবার যদি আমরা এই জায়গায় জুড়ে দেই প্রকৃত উপসেট, প্রপার সাবসেট, মনে করো এটার মধ্যে রয়েছে 1 2 3, কিন্তু পি সেটের মধ্যে যে সকল উপাদান রয়েছে কিউ সেটের মধ্যে ওই উপাদান আছে, তবে পি সেটের থেকে কম। তাহলে বলা যাবে পি সেটের সাপেক্ষে কিউ সেট প্রকৃত উপসেট, বা পি সেটের সাপেক্ষে আর সেট প্রকৃত উপসেট। আবার বলা যাবে আর সেটের সাপেক্ষে পি সেটকে সার্বিক সেট।
এরপরে আমরা দেখব একটি উদাহরণ, সাধারণ গণিত বইয়ের উদাহরণ নাম্বার 5। এই উদাহরণ নাম্বার 5 মধ্যে দেওয়া আছে যে p = x y z। পি সেটের উপাদান 3টি x y z। এই সেটগুলোর উপসেট লিখতে হবে এবং প্রকৃত উপসেট বাছাই করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে p সেট এর উপসেট সমূহ। প্রথমে x y z, এরপরে x y, এরপরে x z, এরপরে y z, এবং এরপরে দুইটা করে, প্রথমে 3টা করে নিলাম, এরপরে 2টা করে x y x z y z, এরপরে x y z। আর আমরা জানি যে কোনো সেটের উপসেট অরে। এটা হলো গিয়ে পি সেটের উপসেট সমূহ। এবার যদি বলি পি সেট এর প্রকৃত উপসেট সমূহ, তাহলে এই প্রথমটিকে বাদ দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে এইগুলাই পি সেটের উপসেট। তাহলে আমরা বলতে পারি পি সেট এর উপাদান সংখ্যা n সমান 1 2 3 বা 1 2 3 3। পি সেট এর উপসেট সমূহ উপসেট সংখ্যা 8। কিভাবে? 1 2 3 4 5 6 7 8 ফাঁকা সেট সহ। তাহলে 8কে বলা যায় 2 পাওয়ার কিউব, এবং 2 জায়গায় 2, n এর পরিবর্তে এই 3 এর পরিবর্তে n, 2 পাওয়ার n। তাহলে বলা যাবে p = x y z যে সেটটি আছে, পি সেটের যে উপাদানগুলো বা পি সেটটি 2n কে সমর্থন করে। আবার বলা যাবে পি সেট এর প্রকৃত উপসেট সংখ্যা 2 পাওয়ার n, বা এটার মধ্যে ছিল 8টি উপাদান, এটার মধ্যে কয়টি কম? একটি কম। 1 2 3 4 5 6 7, একটি কম। এই 2 পাওয়ার 8কে 2 পাওয়ার n লেখা যাবে 1 এর জায়গাত 1, মাইনাসের জায়গাত মাইনাস, 1 জায়গাত 1। এবং এই সূত্রটা এসএসসি এমসিকিউয়ে অসংখ্যবার এসেছে, অসংখ্য বোর্ডের মধ্যে, যে এই সেটটি প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি? 7টি।
এরপরে আমরা দেখব সেটের সমতা। সেটের সমতা। ইকুইভ্যালেন্ট সেট, দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটিকে সমান সেট বলা হয়। যেমন a equal to 3, 5, 7, b equal to 3, 3, 5, 7, আবার c equal to 3, 5, 5, 7, 7, 7। এখন দেখো এ সেটের মধ্যে 3, এ সেটের মধ্যে 5, 7, 3 যদিও দুইটা থাকে একটি হিসেবে গণ্য, 5, 7, 3, 3, 5 এখানে দুইটি, সমস্যা নেই, সমস্যা নেই, এই 3 মানে সমান, উপাদান সংখ্যা সমান। তাহলে বলা যাবে এ সমান বি সমান সি। আবার বলা যাবে এ উপসেট বি, বি উপসেট এ, বা বি উপসেট সি, বা সি উপসেট বি বলা যাবে। উপাদান সমান, এই সম্পর্কটা তৈরি করা যাবে। এইগুলা তারপরে দেখব আমরা জানি সেটের সমতার মধ্যে যদি কোনো সেটের উপাদানের ক্রম বদলায় বা পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের অন্তর, সেটের অন্তর ডিফারেন্স of sets, difference of sets। মনে করো a equal to 1, 2, 3, 4, 5, এই 5টি উপাদানের সেটের উপাদান। আবার বি সেটের উপাদান 2, 4, 5। তাহলে এ সেট থেকে বি সেটকে বাদ দিলে এ বাদ বি, বা লেখা যায় এ বাদ বি ইকুয়াল টু এ সেটের উপাদান 1, 2, 3, 4, 5 বাদ 2, 4, 5, 2, 2, 4, 4, 5, 5 বাদ দেওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1, 3। এটা সেটের অন্তর, এইটা সেটের অন্তর। তারপরে যেটি আমরা দেখব সার্বিক সেট। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। সার্বিক সেট, আমরা এই পর্যন্ত যতগুলো সেট নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি সেট সার্বিক সেটের উপসেট। সার্বিক সেটের উপসেট, যেমন মনে করো a equal to x, y, z, v equal to x, z, তাহলে আমরা বলতে পারি যে b সেট এর
সাপেক্ষে এ সেট সার্বিক সেট এবং এ সেটের সাপেক্ষে বি সেটকে উপসেট বলতে পারি এবং সার্বিক সেটকে ক্যাপিটাল লেটার ইউ বা ইটালিক ফর্মে একটু বাঁকা থাকে এবং ইউ ছাড়াও অন্যান্য সংখ্যা এ হোক এন হোক স্বাভাবিক সংখ্যা হোক কিউ হোক অন্যান্য সংখ্যা সি দিয়ে প্রকাশ করা যায় অন্যান্য সংখ্যা দিয়েও ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা যায় এন ইউ ছাড়া বাকি সংখ্যা দিয়েও প্রকাশ করা যায় এবং আমরা দেখি পূরক সেট কমপ্লিমেন্ট সেট অফ এ সেট মনে করো যে জন বেন যাকে সার্বিক সেট বা আয়তচিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন এটাকে আমরা ধরলাম সার্বিক সেট এবং এই সেটের মধ্যে আরো দুইটি সেট আছে এই সেটটা হলো এ এই সেটটা হলো ভি এ সেটের উপাদান 1 2 3 বি সেটের উপাদান হলো 3 4 5 তাহলে আমরা যদি বলি যে বি সেটের উপর পূরক সেট বের করব তাহলে আমরা কি করতে হবে সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিলে বি সেটের বহির্ভূত মানই তাহলে এ বের হবে বা এর বাইরে বা অন্যভাবে আমরা বলতে পারি যে বি সেটের পূরক সেট বের করতে হবে কমপ্লিমেন্ট অফ সেট বা বি ড্যাশ বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এইভাবে যদি কোনো ফরম্যাট থাকে পূরক সেট থাকে তাহলে সবসময় সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ দিতে হয় এবং ওই বি সেটের বহির্ভূত যত মান তা হলো গিয়া বি পূরক সেটের মান যেমন আমরা মনে করতে পারি যে এ ইকুয়াল টু বা সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7 এই সার্বিক সেটের উপাদান এর মধ্যে দেওয়া আছে এ ইকুয়াল টু 2 4 6 7 সি ইকুয়াল টু দেওয়া আছে বা বি ইকুয়াল টু দেওয়া আছে 1 3 5 এখানে আমাদেরকে বের করতে হবে সি সেটের এ সেটের পূরক সেট তাহলে সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিতে হবে সার্বিক সেট কি তার উপাদান 1 2 3 4 5 6 7 বাদ 2 4 6 7 তাহলে এইটা বাদ যাবে 4 বাদ যাবে 6 বাদ যাবে 7 বাদ যাবে কি হবে 1 3 5 আবার যদি মনে করি বি সেটের পূরক সেট বার করব ড্যাশ দিলে হয় দিলাম তাহলে সার্বিক সেটটা কি বি সেট বাদ দেব কি 1 2 3 4 5 6 7 বাদ বি সেট 1 3 5 তাহলে 1 1 যদিও কাটা দেওয়া হয় না বোঝানোর স্বার্থে তাহলে আমরা বলতে পারি 2 4 6 7 পূরক সেটের উপাদান পূরক সেটের
উপাদান। যেহেতু আমি সমস্ত অধ্যায়টি দেখাবো, প্রথমে বইয়ের এই উদাহরণগুলা বা অনুশীলনীগুলা সলভ করব এবং পরবর্তী ক্লাসে টেস্ট পেপারের বা বিভিন্ন বোর্ড কোয়েশনগুলো সলভ করব। এবং যেহেতু অধ্যায়টি ভালোভাবে বিশ্লেষণ করলে অনেক বড় একটা ক্লাস হবে, যতদূর সম্ভব ক্লাসটি কম সময়ের মধ্যে তোমাদের সামনে উপস্থাপন করব। এরপর আমরা দেখতে পারি সংযোগ সেট বা ইউনিয়ন সেট। মনে করো পি একটি সেট, পি সেটের উপাদান এক্স ওয়াই জেড। কিউ একটি সেট এ বি সি, বা আমরা অন্য কিছু ধরতে পারি 2 4 6 2 7 8 ধরতে পারি। এটাকে বেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় কিভাবে? সার্বিক সেট ধরো, এই ধরো এটা পি সেট, এটা কিউ সেট, দুই সেটের মধ্যে আছে 2 2 এবং এই সেটের মধ্যে আছে 4 6, এটার মধ্যে আছে 7 8। তাহলে আমরা পি ইউনিয়ন ভি 2 4 6 ইউনিয়ন 2 7 8, এটা করলে সেটের প্রত্যেকটি উপাদান একবার করে দিতে হয়। তাহলে 2 4 6 7 8, এবং এটাকে যদি আমরা চিহ্নিত করি তাহলে এই সমস্তটুকু হবে, সমস্তটুকু এরিয়া নিয়েই সংযোগ সেট। এরপরে আমরা দেখব ছেদ সেট। ইন্টারসেকশন সেট। এটার মধ্যে যদি দুই বা ততোধিক সেটের মধ্যে সাধারণ কোনো উপাদান থাকে তাহলে ওই উপাদানটিকেই সেট দুইটির ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেটস বলে। যেমন পি উল্টা কাপের মতো, কিউ এটা ঠিক উল্টা, 2 4 6 এবং ইন্টারসেকশন 2 7 8, শুধুমাত্র দুই আছে। তাহলে পি ইন্টারসেকশন বা ছেদ সেট কিউ এর মধ্যে শুধুমাত্র দুই আসে, এটা ছেদ সেট। এবং এটার ফরম্যাট বেন চিত্রের মাধ্যমে পি কিউ 2, এইটুকু জায়গা। এরপরে আমরা দেখব এটা নিয়ে সাধারণ গণিত বইয়ের নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট, নিশ্চেদ সেট বা ডিসজয়েন্ট সেট।
ডিসজয়েন্ট সেট। যদি কোনো দুইটি সেট, মনে করো একটি সেট এক্স ওয়াই জেড বি ইকুয়াল টু 2, 5, 9 হতে পারে এ ইন্টারসেকশন বি, দুইটা সেট থেকে কোনো কিছুই কমন নেওয়া যাবে না, তাহলে কি হবে? ফাঁকা সেট। অরি এটাকে বলে নিশ্চিত সেট, কারণ দুইটার মধ্যে কোনো কমন উপাদান নেই। এরপরে আমরা দেখব শক্তি সেট। শক্তি সেট আমি এর আগের অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম। ইকুয়াল টু শক্তি সেট বা পাওয়ার অফ সেট। এখানে দিতে পারি যে এ ইকুয়াল টু এম এন, এই সেটটিকে দিতে পারি। তাহলে শক্তি সেটের সামনে এইভাবে এই ফরম্যাটে বা এই চিহ্ন প্রকাশ করে পাওয়ার অফ সেট দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। এরপরে এম এন, যে দুইটা আছে দুইটি, এরপরে এম, এরপরে এন, এরপরে অরি। এটাই শক্তি সেট। এবং যেভাবে আগে দেখিয়েছি যে এ সেটের উপাদান সংখ্যা এ সেট এর উপাদান n সমান 2, পি অফ এ এর সেটের উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 2 পাওয়ার 2 এই ফরম্যাটে লেখা যায়। এই 2 এর পরিবর্তে n, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি। আমরা এরপরে দেখব ক্রমজোড়, অর্ডার্ড পেয়ার। ক্রমজোড় অর্ডার্ড পেয়ার, ক্রমজোড় বা অর্ডার্ড পেয়ার। ক্রমজোড়ের মধ্যে যদি এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা যদি নির্দিষ্ট করে জুড়ে দেওয়া থাকে বা জোড় আকারে প্রকাশ করা হয়, তাহলে তাকে ক্রমজোড় বলে। মনে করি ক্রমজোড়ের প্রথম উপাদান x এবং দ্বিতীয় উপাদান y, তাহলে এটাকে সম্পর্ক তৈরি করা যাবে ক্রমজোড়ের শর্তানুসারে x ইকুয়াল টু এবি, x ইকুয়াল টু এবি। এবং এই জায়গায় বলা যাবে x ইকুয়াল টু এ, y ইকুয়াল টু বি। x ভূমি বরাবর আনুভূমিক আর y এর মান লম্ব বরাবর বা উলম্ব বরাবর। এবং আমরা দেখতে পারি গণিত বইয়ের, সাধারণ গণিত বইয়ের উদাহরণ নাম্বার 11 এর মধ্যে যে দেওয়া আছে 2x প্লাস y 3 ইকুয়াল টু 6x মাইনাস y। তাহলে আমরা এতটুকুকে ধরতে পারি x, এই 3কে ধরতে পারি y, এটাকে a, এটাকে b। তাহলে বলতে পারি ক্রমজোড়ের শর্তানুসারে কি 2x প্লাস y ইকুয়াল টু 6 এবং 3 ইকুয়াল টু x মাইনাস y। অঙ্ক করার স্বার্থে x মাইনাস ওয়াইকে বাম পক্ষে
3কে ডান পক্ষে। এটাকে প্রথম সমীকরণ, এটাকে দ্বিতীয় সমীকরণ ধরতে পারি এবং আমরা বলতে পারি 1 নং সমীকরণ বিয়োগ 2 নং করে পাই। প্রতিস্থাপন পদ্ধতিতে করা যাবে, অপনয়ন পদ্ধতিতে করা যাবে। তাহলে আমি যোগ করলে হবে, y চলে যাবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, 2x + y = 6, x minus y = 3 চলে যাবে, এটা যেহেতু মাইনাস হয়ে যাবে। মাইনাস তো হবেই না, যোগ করতেছি, x এটার সামনে 1, 3x 3, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে হতে হবে x = 1, x = 1। বা আমরা এটাকে কি যেন গোলমাল হয়ে গেল, দাঁড়াও, আমরা এটাকে x = y + 3 আকারে এখানে লিখতে পারি। তাহলে বলতে পারি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি x এর মান 2 এর জায়গায় 2, x এর জায়গায় y + 3, প্লাসের জায়গায় প্লাস, y এর জায়গায় y = 6 বা 2y 6 y 6 বা 2y + y 6 ইকুয়াল প্লাস মাইনাস বা 3y = 0 অতএব y = 0। এখন বলতে পারি যে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই কি x = y + 3, 0 + 3 3। তাহলে নির্ণয় ক্রমজোড় xy = x এর মান 3, y এর মান 0, নির্ণয় আনসার। এই অঙ্কটা যে বোর্ডের মধ্যে কতবার এসেছে তার কোনো হিসাব নেই, ঘুরে ফিরে একই অঙ্ক বারে বারে দিয়ে থাকে। এরপরে আমরা দেখব কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজ কার্তেসিয়ান প্রোডাক্ট। মনে করি A × V এই গুণ চিহ্নকে সেটের ভাষায় ক্রস পড়তে হয়। আমরা দুইটি সেট নিব, একটি হলো A = 2, 3, 4, B একটি সেট নেব A V এবং তাকে কার্তেসীয় গুণজ আকারে হিসাবটুকু করে নেব। কার্তেসিয়ান গুণজে প্রথমে দ্বিতীয় বন্ধনী, লাস্টে দ্বিতীয় বন্ধনী এবং মধ্যখানে প্রথম বন্ধনী দিতে হয়। 2, 3, 4
ক্রস এ ভি, তাহলে 2a, কম অবশ্যই দিতে হবে, ভুল করলে চলবে না। 2v, এরপরে 3a, 3v, তারপরে 4a, 4b, তারপরে দ্বিতীয় বন্ধনী। এগুলা কার্তেসীয় গুণজের পূর্ণরূপ, বা এভাবে কার্তেসীয় গুণজের অঙ্ক করতে হয়। একবারে সংক্ষেপে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এগুলা কীভাবে সাজালে কার্তেসীয় গুণজের ফরম্যাট বা রূপ পাওয়া যায়। আমরা এটাকে আরেকটি অঙ্ক করে দেখতে পারি। একটা অঙ্ক যে p ইকুয়াল টু 1 2 3, এরপরে q ইকুয়াল টু 3 4, এরপরে r ইকুয়াল টু p জেড কিউ, এর কার্তেসীয় গুণজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পারি যে পি আর নির্ণয় করতে হলে তাহলে আগে প্রথমে 1 নম্বরে নির্ণয় করতে হবে পি ক্রস গুণন আর, এবং আরেকটি নির্ণয় করতে হবে আর কিউ। আরেকটি নির্ণয় করা যায় পি কিউ। তাহলে আমাদেরকে প্রথমে আর নির্ণয় করতে হবে। আর নির্ণয় করতে হলে পি এর উপাদান 1 2 3 এবং ইন্টারসেকশন বা ছেদ সেট কিউ এর উপাদান 3 4। তাহলে আমরা দুইটার মধ্যে 3 আসবে। এখন আমরা পি আর পি 1 2 3 ক্রস গুণন আর, তাহলে কি করা যাবে? দ্বিতীয় বন্ধনী 1 3 2 3 3 3, এটা আবার আর ক্রস গুণন কিউ, আর 3 ক্রস গুণন কিউ 2 3, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 3 2 3 3, এবং পি কিউ 1 2 3 ক্রস গুণন কিউ 2 3 2 4, এই জায়গায় 4 হবে, 4 হবে, 4 হবে। তাহলে 1 2 1 4 2 2 2 4 3 2 3 4, এইটা ক্রস গুণন। এইগুলা দেখতে হবে কার্তেসীয় গুণজ। আমরা
এই গণিতের এই মৌলিক বা বেসিক বিষয়গুলো জানলে অবশ্যই অনুশীলনীর অঙ্ক, বোর্ড কোয়েশন যেগুলোই আসুক না কেন আমরা ইনশাল্লাহ পারব। আমরা চলে যাব সেট এবং ফাংশনের 2.2-এ। সর্বপ্রথম অন্যয়। রিলেশন। কিভাবে অন্যয় থেকে দেখব যে এ বি সি 1 2 3, এই যে যদি একটা সেট পি সেট কিউ হয়, এই পি সেটের এ এর উপাদানের সাথে যদি কিউ সেটের এ এর সম্পর্ক হয়, পি সেটের বি এর সাথে কিউ সেটের 2 এর সম্পর্ক হয়, পি সেটের সি এর সাথে 3 এর সম্পর্ক তৈরি হয়, তাহলে এইটাকে আমরা পি এবং কিউ সেট এর উপাদানের মধ্যে অন্যয় বা রিলেশন বলতে পারি। তাহলে কি হবে A1 B2 C3। এগুলা অন্যয়। আবার আমাদের সাধারণ গণিত বইয়ের মধ্যে দেওয়া আছে যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভারতের নতুন দিল্লি, বাংলাদেশের ঢাকা, এই যে দেশের সাথে রাজধানীর যে সম্পর্ক, এটাই অন্যয় বা রিলেশন। মনে করি A = 35, V = 2 4, তার মধ্যে অন্যের মধ্যে অবশ্যই কার্তেশীয় গুণজ আছে। এই যে আমরা তিরি 5 ক্রস গুণন 2 4 3 2 3 4 5 2 5 4। এই যে এ সেট এবং বি সেটের মধ্যে যে সম্পর্কগুলো তৈরি হয়েছে, এটাকে আমরা বলতে পারি অন্যয় এর সম্পর্ক। কার মধ্যে? এ ক্রস ভি, বা লিখতে পারি আর সাবসেট ইকুয়াল বা অন্যয় এর 3 2 3 4 5 2 5 4। যদি এই গুলারে এক্স এর মান ধরি, প্রথম গুলারে, এবং দ্বিতীয় গুলারে ওয়াই এর মান ধরি, তাহলে আমরা লিখতে পারি এক্স আর ওয়াই, অথবা আমরা বলতে পারি এক্স ইজ রিলেটেড ওয়াই, এক্স ইজ রিলেটেড ওয়াই, রিলেটেড টু ওয়াই, এক্স ইজ রিলেটেড টু ওয়াই। অথবা আমরা বলতে পারি এক্স ওয়াই এর সাথে সম্পর্কিত, এক্স ওয়াই এর সাথে সম্পর্কিত, এক্স ওয়াই এর সাথে
সম্পর্কিত এবং এ একটি সেট, ভি একটি সেট, দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে আমরা ক্রমজোড় আকারে যখন প্রকাশ করব তা হলো x belongs to A, y belongs to V, y belongs to V. ওকে, এখানে আমরা এইভাবে আমরা লিখতে পারি বা ক্রমজোড় আকারে আমরা লিখতে পারি x y এবং এই যে A এবং B এর অশূন্য উপাদানগুলোই ক্রমজোড়ের সাথে একটি অন্বয় সৃষ্টি করে বা A এবং B সেটের উপাদানগুলোর সাথে একটি অন্বয় তৈরি করে। তাহলে আমরা দেখতে পারি যে এসএসসি বোর্ড বইয়ের 2.1 উদাহরণ 16 এবং 17 কতবার যে এসেছে তার কোনো হিসাব নেই। 16 মধ্যে দেওয়া আছে যে P equal to 2, 3, 4, Q equal to 4, 6 এবং P ও Q এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক অন্যয় y equal to 2x। প্রথমে আমরা লিখতে পারি y সমান x। এখন যদি এই 2 সামনে x এর সামনে 2 দিয়ে দেই তাহলে x এর যে মানগুলো নিতে হবে তার দ্বিগুণ হবে y। এই সম্পর্কটুকু আমরা দেখব এবং আমরা এই দুইটা সেটের মধ্য থেকে অন্যয় নির্ণয় করব। তাহলে দেওয়া আছে এইটা, এরপরে এখানে ক্রমজোড়ে নিতে হবে P ক্রস Q 2, 3, 4 ক্রস গুণন 4, 6 2, 4 2, 6 3, 4 3, 6 তারপরে 4, 4, 4, 6। তাহলে আমরা এটা কি y, এটা কি x, আমরা সম্পর্ক তৈরি করি y equal to x। x এর মান কত বসাবো 2, 4 অবশ্যই পাওয়া গেছে, সম্পর্ক তৈরি করছে এবং x এর মান এখানে 2 বসালাম 4, 6 আছে, এর মানে এই সম্পর্কটি তৈরি হয়নি। এরপরে x এর মান 3, y এর মান 4, x এর মান এই জায়গায় যে 3 বসাই 3 × 6, এইটাও এই শর্ত মানেনি। এরপরে 3, 6 মানছে, এইটাও না। এরপরে x এর মান 4 বসাই 8 হবে, এইটাও না। তাহলে আমরা বলতে পারি অতএব অন্যয় 4, 2, 4, 3, 6 এবং আর কোনো কিছু কি না, আর কোনো কিছু নাই। তাহলে আমরা বলতে পারি নির্ণয় অন্যয় 2, 4, 3, 6। ওকে,
বা এটাকে আমরা এভাবে বলতে পারি আর ইকুয়াল এটাই বলতে পারি। হয়তো এই তাড়াহুড়া করতে গিয়ে আমি অনেকটুকু স্কিপ করেছি। তোমরা প্রথমে বইটুকু ভালোভাবে পড়বে, এরপরে ক্লাসটুকু দেখবে। আমি আমার মতো যতটুকু পারছি, যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে এই পাঠটি বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটি উদাহরণ আমরা করব। বইয়ের উদাহরণ 17। যদিও ক্লাসটুকু অনেক লেন্থ বেড়ে যাবে, এরপরে দেখাতে হচ্ছে যে ইকুয়াল টু 1 2 3 ভি ইকুয়াল টু 0 2 4। তাহলে তো ইয়েস। এবং এ ও বি এর মধ্যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 এ সম্পর্ক বিবেচনা থাকে, তবে অন্য এটি নির্ণয় করো। দেখি আমরা অন্য এটি নির্ণয় করতে পারি কি পারি না। মানে ওয়াই এর মান স্বাধীন চলক, ওয়াই এর মান স্বাধীন চলক, এক্স এর মান অধীন চলক, এবং ওয়াই এর মান আমরা সরাসরি বসাবো। তাহলে আমরা বলতে পারি যে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি বলতে পারি। এর মানে এখানে 1 2 3 এর উপাদান আর 0 2 4 বি সেটের উপাদান, এইটুকু আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি প্রথমে দেওয়া আছে, এরপরে প্রশ্নানুসারে অন্যয় আর ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 কি এক্স অবশ্যই ক্রমজোড়, যেন এক্স বিলংস টু এ এবং বা এখানে কমা দিই ওয়াই বিলংস টু বি এবং শর্তটুকু জুড়ে দেই এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। এইটুকু জুড়ে দেই। তারপরে আমরা লিখতে পারি এখন এখানে এ ক্রস বি কি করতে পারি 1 2 3 ক্রস 0 2 4, তারপরে 1 0 1 2 1 4 2 0 2 2 2 4, তারপরে 3 0 3 2 3 4, এইটা এতটুকু। এখন আমরা দেখব এই সম্পর্ক, প্রত্যেকটি উপাদান প্রথম বদলে এক্স এর মান, দ্বিতীয় উপাদানগুলো ওয়াই এর মান ক্রমজোড় আকারে এক্স ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এখানে এক্স এর মান 1
যেভাবে এক্স ইকুয়াল টু এ মানে 1, ওয়াই ইকুয়াল টু ভি বা 0, এইটুকু। তাহলে আমরা দেখতে পারি কোন কোন সম্পর্কগুলা তৈরি করতে পারে। একটু সময় লাগবে হয়তো, ঠান্ডা মাথায় ক্লাসটি দেখে নাও। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। তাহলে আমরা ওয়াইয়ের মান 0 বসাই। নো, এক্সের মান -1 নয় +1। তারপরে আমরা দেখতে পারি এক্সে ওয়াইয়ের মান 2 বসাই। 1, দুইটা কি এক গেলে গিয়া এক্সের মান অবশ্যই। তারপরে ওয়াইয়ের মান 2, ওয়াই এর মান 2, কি যেন গুলমাল হয়ে গেল, 1 4 1 0 1 2 1 4। ইয়েস, তাহলে আমরা 4 বসাবো। 3 নো, এরপরে আমরা বসাবো ওয়াইয়ের মান 0 -1 নো। তারপরে বসাবো ওয়াইয়ের মান 2, 2 থেকে গেলে কি 1, ওয়াইয়ের মান 2 নো। এরপরে বসাবো ওয়াইয়ের মান 4, 4 থেকে 1 গেলে কি 3 নো। এরপরে বসাবো গিয়া ওয়াইয়ের মান 0 -1 0 নো। এরপরে গিয়া বসাবো গিয়া 2 -1 নো। এরপরে গিয়ে বসাবো 4 3, একটা দুইটা তৈরি করলে শর্ত মতো। তাহলে আমরা বলতে পারি অতএব আর ইকুয়াল টু 1 2 3 4, এইটা। এরপরে আমরা চলে যাব এইটুকু অন্যায়। এই দুইটা অঙ্কই বোর্ডের বা বিভিন্ন পরীক্ষায় বারবার দিয়ে থাকে। একটু যত্ন করে অঙ্কগুলা করলে অবশ্যই কাজে আসবে। ঠান্ডা মাথায় অঙ্কগুলা করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, এরপরে আমরা যাব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাংশন। ওকে, ফাংশন দুইটি সেটের মধ্যে অন্যয় লক্ষ্য করি। বলতে সম্পর্কটি হবে y ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে আমরা এ ভি এটার মধ্যে 3 to 1 মেইন বই থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। 5 4 3, 3 5 এর সাথে, 2 4 এর সাথে, 1 3 এর সাথে। তাহলে দেখি, এটাকে বলতে পারি x belongs to a, এটাকে বলতে পারি y belongs to v। তাহলে আমরা x এর মান বসাই 3 2 5। ওকে, শর্ত তাহলে মানে নিছে। এরপরে বসাই 2 4 মেনে নিছে। এরপরে বসাই 1 3 মেনে নিছে। অর্থাৎ x এর একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। x ও y এর মধ্যে সম্পর্ক তৈরি হয় y ইকুয়াল টু x প্লাস 2 দ্বারা। দুইটি চলক x ও y এমনভাবে সম্পর্কিত যেন x এর একটি মানের জন্য y এর একটি মান পাই। তাহলে এখানে
এক্সকে স্বাধীন চলক, ওয়াইকে অধীন চলক বলতে পারি। এবং আমরা মনে করি y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 একটি ফাংশন, তাই একটি কি ফাংশন। এবং x এর একটি, আবার বলছি, x এর একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। এবং এই ফাংশনকে শুধু y বা f অফ x দেখার সুবিধার্থে বেশিরভাগ ক্ষেত্রে এটাই ধরা হয় f অফ x বা g অফ x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এরপরে দেখতে পারি কি মেইন বইয়ের 18 উদাহরণ 18 কি f অফ x ইকুয়াল টু x এর ফাংশন x স্কয়ার 4x প্লাস 3 হলে f অফ -1 এর মান নির্ণয় করা। অতএব f অফ -1 হোল স্কয়ার 4x এর জায়গাত -1 3 তা তো আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই একবারে নাথিং বিষয় প্লাস 1 1 মাইনাসে মাইনাসে প্লাস 4 3 8। এবং মেইন বইয়ের উদাহরণ নাম্বার 19 18টা এমসিকিউতে আসে এবং 19 সিকিউতে আসে কি যদি g অফ x ইকুয়াল টু বইয়ের 19 নাম্বার g অফ x ইকুয়াল টু x কিউব ax স্কয়ার মাইনাস 3x প্লাস -6 এই একটা ফাংশন, তাহলে আমাদের এই জায়গায় যদি x এর মানগুলো যদিও বসাই তাহলে থেকে যায় a। তাহলে আমাদেরকে প্রথমে এই a যেটি আছে বা এই সহগটার মান নির্ণয় করতে হবে। এখানে সহগটার মান 1, এই সহগটার মান 1। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে, প্রথমে বলতে হবে দেওয়া আছে g অফ x ইকুয়াল টু, এবং নির্ণয় করতে হবে যে g অফ -2 ইকুয়াল টু 0, মানে g অফ -2 এর মান 0। তাহলে আমরা বলতে পারি যে জির জায়গায় g -2 কিউব a -2 স্কয়ার 3 -2 -6 -8 2 দুগুণে 4 মাইনাস প্লাস। তাহলে আমরা 4 একে সামনে 8 কে পরে দেখার সুবিধার্থে প্রশ্নানুসারে g অফ -2 ইকুয়াল টু 0 বা এটার মান এগুলা 4a -8 ইকুয়াল টু 0 বা 4a ইকুয়াল টু 8 বা a ইকুয়াল টু 8 গুণ অবস্থায় ভাগ অবস্থায় 2। ওকে, তাহলে আমরা এই জায়গায় যদি দেখি এটুকু একটু প্রমাণ করে নেই। এর মান কত বের হলো 2 -2 স্কয়ার 3 -2 -6 -8 2 দুগুণা 4
মাইনাস মাইনাস প্লাস 6 8 প্লাস 8 প্লাস 6 মাইনাস 6 8 এটাই কাটা। তাহলে ঠিক আছে, এ এর 2 এর মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, এফ অফ 0 কোন মানের জন্য? এ এর 2, এ ইকুয়াল টু 2 এই মানের জন্য। এই অঙ্কটুকু অসংখ্যবার এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখব প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেসীয় গুণজ, অন্বয় ফাংশন দেখে নিলাম। এখন আমরা দেখব ওয়াও ডোমেন and range। আমরা দেখব মেইন বইয়ের উদাহরণ 20। এর আগে বলে নেই, কোনো ক্রমজোড়ের কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। মনে করি এ সেট থেকে বি সেটে আরেকটি অন্বয়, তার ফরম্যাট কি? আর অন্যয় এ সেট থেকে বি সেটে আরেকটি, এ সেট থেকে বি সেটে আরেকটি অন্যয়। এবং এই অন্যয়ের এ সেটের উপাদানকে আমরা বলতে পারি ডোমেন, বি সেটের উপাদানকে বলতে পারি আমরা রেঞ্জ। যেমন অন্যয় এস ইকুয়াল টু কি দেওয়া আছে? 2 1 2 2, তারপরে 3 2, তারপরে 3 4 5 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এস অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রধান এস অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ কি? 2 2 3 4, 2 2 3 4, এবং এস অন্যয়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান 1 2 2 5, 1 2 2 5। ওকে, এবং বলতে পারি ডোমেন রে ডোম, এই জায়গাতে আর দ্বারা, এই জায়গাতে এস দ্বারা, সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি 2 3 4 এবং রেঞ্জ আর 1 2 5, এইটুকু ডোমেন, এইটুকু রেঞ্জ, এইটুকু। এবং যেভাবে 18-এর পরে 19-এর পরে 18-এর পরে 19 বোর্ডের মধ্যে বিভিন্নবার এই অঙ্কটি এসেছে, তেমনিভাবে 20-এর পরে এই 21 নম্বর অঙ্কটি বইয়ে, সাধারণ বইয়ের গণিত বইয়ের এই অঙ্কটা কতবার এসেছে তার কোনো শেষ নেই, এবং এই অঙ্কটা আসার সম্ভাবনা বেশি থাকে। কি দেখি আমরা একটু ঠান্ডা মাথায়, আমি এক নাগাড়ে ক্লাসটি করে চলে যাচ্ছি, অবশ্যই তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখতে পারি উদাহরণ 21, মেইন বইয়ের উদাহরণ 21। ওকে,
কি দেওয়া আছে a ইকুয়াল টু 0 0 1 2 3 ওকে এবং দেওয়া আছে আর ক্রমজোড় যেন x belongs to a y belongs to a ওকে এবং একটি শর্ত অবশ্যই আছে কি অন্যয় y equal to x plus 1 y equal to x plus 1 হলে এই r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো একটি সেট দেওয়া আছে তালিকা পদ্ধতি তার অন্যয় দেওয়া আছে এটা কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে আমি মনে করি যে এইখানে এইগুলা x এর মান y এর মান এগুলা x এর মান y এর মান তাহলে আমরা বলতে পারি প্রথমটাকে যে দেওয়া আছে r equal to x comma y যেন x belongs to a y belongs to a সেটের উপাদান y সেটের উপাদান x এর মানে দুইটা হবে এবং y equal to x plus 1 ওকে তারপরে লিখতে হবে r এর বর্ণিত শর্ত থেকে পাই r এর বর্ণিত শর্ত থেকে পাই কি পাই যে y equal to x plus 1 তাহলে আমরা বলতে পারি এখন x belongs to a এর জন্য y equal to x plus 1 এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি ওকে তাহলে আমরা x y এই জায়গায় x এর মান 0 বসাও 0 বসাইলে 1 1 এই জায়গায় x এর মান 1 বসাও 2 1 বসাইলে 2 2 বসাও 3 3 তারপরে x এর মান 3 বসাও x এর মান 3 বসাও এই জায়গায় 4 না এটা হবে না কারণ এটা অ্যাসেটের উপাদান নয় 4 অ্যাসেটের উপাদান নয় বলতে পারি যেহেতু 4 a does not belong to কাজেই কি 3 4 no অন্যায় নয় অতএব r equal to কি বলতে পারি 0 1 তারপরে 1 2 তারপরে বলতে পারি 2 3 এইটুকু